নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আপনারা শুনবেন শুভজিৎ ঘোষের কাহিনী তারানাথ তান্ত্রিক ও পোড়া পোতার শ্মশানে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শুভজিৎ ঘোষের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প পোড়া পোতার শ্মশানে। মটলেনের পুরনো দোতলা বাড়ির নিচের ঘরে আমি একা বসে হুঁকো টানছিলাম। বাইরে তখন শ্রাবণের ধারা নেমেছে। সে এক অদ্ভুত সন্ধ্যা। বৃষ্টির ছাঁট এসে খোলা জানলার শিকগুলোতে মুক্তোর মালার মতো বিন্দু বিন্দু জলকণা তৈরি করছিল। ভেজা মাটির সোঁদা গন্ধ আর আমার তামাকের কড়া ধোঁয়ার গন্ধ মিলে মিশে একাকার। এইরকম মেঘমেদুর সন্ধ্যায় মনটা কেমন যেন উদাস হয়ে যায়। পুরনো দিনের কথাগুলো স্মৃতির সিন্ধুক ছেড়ে কিলবিল করে বেরিয়ে আসতে চায়। আমারও নানা সব ভাবনা জাগছিল। তবে একসময় ছেদ পড়ল। কিশোরী আর তার দুই বন্ধু চারু এবং বিভূতি ভেজা কাকের মতো ঘরে এসে ঢুকেছে। ওদের দেখেই বুঝলুম আমার প্রতি ওদের টানটা কত বেশি, বিশেষ করে আমার গল্পের প্রতি। এই দুর্যোগের মধ্যেও আড্ডা মারার লোভ ছাড়তে পারেনি। ওরা একটু থিতু হতেই কিশোরী প্রথম কথা বলল, এবং বহু আকাঙ্ক্ষিত কথাটাই সে বলল, গল্প শোনানোর কথা। তারানাথ বাবু, এই বাদলার দিনে আপনার সেই সব অদ্ভুত অভিজ্ঞতার একটা যদি শোনাতেন, তবে হ্যাঁ, আজ এমন কোনো ঘটনার কথা বলুন যে আপনার জীবনে দেখা সবচেয়ে রহস্যময়, সবচেয়ে আলাদা। একটু ইতস্তত করে বললুম, সব থেকে ভয়ঙ্কর কিনা জানি না। আসলে আমার জীবনে নানা ঘটনার মিশেল আছে বটে, তবে সেগুলোকে রোমাঞ্চের দাড়িপাল্লায় ফেলে ওজন করে দেখা হয়নি কখনো, যে কোনটা বেশি অদ্ভুত, কোনটা বেশি ভয়ের, কিংবা কোনটা বেশি রহস্যময়। যা ঘটেছে সবই চলতি জীবনের ঘটনা, এক একটা এক এক রকমের। এই বলে আমি হুকোয় একটা লম্বা টান দিয়ে ধোঁয়ার মেঘ ছাড়লুম। ধোঁয়াটা কুণ্ডুলি পাকিয়ে ধীরে ধীরে ঘরের আবছা অন্ধকারে মিলিয়ে গেল। কিশোরীর প্রশ্নের এমন একটা উত্তর দিলাম বটে, তবে ওর মতন শ্রোতাই হয়তো আমি বেশি ভালোবাসি, যে আমাকে চোখ বুজে বিশ্বাস করে না, আমার বলা ঘটনা বিশ্লেষণ করে তবে মানে। তবে আমি কিন্তু কিশোরীর সামনে সে বিষয়ে কখনো কিছু বলিনি। উল্টে এমন একটা ভাব করি যেন আমি তার কথায় খুব চটে গিয়ে গল্প বলতে আরম্ভ করেছি। এই ফিকিরে দুজনেরই মনে শান্তি, বুঝলে? সেও মনে মনে মজা পায়, আমিও। তো যাই হোক, কিশোরীর প্রশ্নটা আমার মনের ঠিক সেই তারে ঘা দিয়েছিল যেখানে এক বিশেষ ঘটনার স্মৃতি আজও কাঁটার মতো বিঁধে আছে। এর ব্যাখ্যা সাধারণ যুক্তিতে মেলে না, আবার তন্ত্রের কঠিন পথেও এর সমাধান খুঁজে পাওয়া সহজ নয়।
আমি মনস্থ করলাম সেটাই শোনাবো। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলাম ছেলেরা নড়ে চড়ে প্রস্তুত হয়ে বসে আছে। তাদের চোখে মুখে গভীর কৌতূহল। আমিও তাই বলতে শুরু করলাম। এই ঘটনা আজ থেকে প্রায় বছর 15 আগের। কলকাতা থেকে সামান্য দূরে উদয়পুর বলে একটা গ্রাম। গঙ্গার ধারে প্রাচীন জনপদ। একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া লেগেছে, তেমনি গ্রামের অন্য প্রান্তে গেলে মনে হয় সময় যেন কয়েকশো বছর পিছিয়ে গিয়েছে। বিশাল বিশাল পুরনো গাছ, ভাঙা মন্দির, আর গ্রামের ঠিক শেষে এক প্রাচীন শ্মশান ঘাট। স্থানীয়রা বলতো পোড়া পোতার শ্মশান। দিনের বেলাতেও সেদিকে বড় একটা কেউ যেত না। শ্মশানের পাশেই এক ভাঙা কালী মন্দির ছিল, তবে বহুকাল সেখানে পুজো হয় না। লোকে বলতো ওটি শ্মশান কালীর থান। জাগ্রত কিন্তু বড়ই উগ্র। তার পূজা সাধারণ মানুষের জন্য নয়। সেই গ্রামেরই কয়েকটি যুবক সবে শহরের মহাবিদ্যালয়ের পাঠ চুকিয়ে গ্রামে ফিরেছে। গায়ে অফুরন্ত শক্তি আর মনে জগৎ জয়ের স্বপ্ন। ওই বয়সটাতে যেমন হয় আর কি। তাদের মধ্যে নেতা গোছের ছিল সুবিনয়। যেমন বুদ্ধিমান তেমনি উদ্ধত। সে নিজেকে যুক্তিবাদী বলে জাহির করতে কোনো সুযোগ ছাড়ত না। পুরনো বিশ্বাস বা সংস্কারকে সর্বদা ঠাট্টা তামাশার নজরে দেখত। তার সঙ্গী ছিল আরো কয়েকজন। অমল, যে সুবিনয়ের কথা মতো উঠত আর বসত। রতন একটু ভীতু প্রকৃতির ছিল, কিন্তু বন্ধুদের সঙ্গ ছাড়তে পারত না। আর ছিল প্রকাশ ও আরো দুইজন। ঘটনার সূত্রপাত হলো এক অমাবস্যার রাতে। সে বছর পুজোর পর কালী পুজোর অমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ নেই। সুবিনয় তার বন্ধুদের নিয়ে বাজি পোড়াচ্ছিল। হঠাৎ তার কি খেয়াল হলো, সে হেসে বলল, চল আজ একটা নতুন খেলা খেলি। অমল জিজ্ঞেস করলো, কি খেলা রে? সুবিনয় শ্মশানের দিকে আঙুল তুলে বলল, চল আজ আমরা শ্মশান কালীর পুজো করব। দেখি বুজরুকি ছাড়া আর কি আছে। গায়ের লোক তো ভয়েই মরে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই যেন চারপাশের বাতাসটা থমকে গেল। ওদের ক্যাম্প ফায়ারের আগুনটাও দপদপ করে জ্বলে উঠে একটা অদ্ভুত নীল রং ধারণ করল। এই প্রস্তাবে রতন যে রাজি হবে না সে তো বলাই যায়। সে ভীতু ছেলে, তাই ভয়ে ভয়ে বলল, না না ভাই, ওসব ভালো নয়। শ্মশানে ওভাবে যখন তখন যেতে আছে নাকি, বিশেষ করে এরকম অমাবস্যার রাতে। সুবিনয়ের অহংকারে ঘা লাগল। সে ধমক দিয়ে বলল, ভয় পাস তো বাড়ি যা। আমরা পুরুষ মানুষ, ওসব মেয়ে ছেলের মতো ভয় পেলে আমাদের চলে না। এই একটা কথাই যথেষ্ট ছিল বোধহয়। পৌরুষে আঘাত লাগলে অল্প বয়সী ছেলেদের হিতাহিত জ্ঞান থাকে না হে। তেমনই হলো রতনের। অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়ে গেল। যথারীতি স্থানে পৌঁছে ওরা পুজোর আয়োজন শুরু করল। আয়োজন বলতে সে এক চরম ব্যঙ্গ। কোথা থেকে একটা সস্তা মদের বোতল জোগাড় করেছে, সঙ্গে বাজারের দোকান থেকে কেনা কিছু পোড়া মাংস। এগুলো নাকি হবে দেবীর ভোগ। সুবিনয় একটা তন্ত্রসার জাতীয় বই জোগাড় করেছিল, তাই দেখে কিছু বিকৃত মন্ত্র পড়তে শুরু করল। কালী কালী কে মা, ওম হ্রিম স্বাহা কালী মা, কালী কালী মহাকালী, ওম হ্রিং স্বাহা, ওম হ্রিং স্বাহা। তার উচ্চারণ যেমন অশুদ্ধ তেমনি ভক্তিহীন মন। বাকিরা তার পাশে বসে এ দৃশ্য দেখে একভাবে হাসাহাসি করতে লাগলো। ভাবটা একবার দেখ, যেন কত বড় তান্ত্রিক। একেবারে পাক্কা অভিনেতা দেখছি। ওরা যে কি সব করছিস না।
ওরা যখন মদের বোতল খুলল তখন শ্মশানের দিক থেকে একটা হিমশীতল হাওয়া বয়ে এলো, যাতে পোড়া কাঠ আর ভেজা ছাইয়ের গন্ধের সাথে মিশে ছিল আরো কিছু, একটা মিষ্টি পচা গন্ধ, অনেকটা বাসি ফুলের মতো। তবে তাদের হুল্লোড় আর ব্যঙ্গের উন্মাদনা তখন সপ্তম সুরে চড়েছে, তাই পরিবেশের এই হঠাৎ বদলটা কারোরই নজরে পড়ল না। কি তোমরা ভাবছো এই অশুদ্ধ পুজোর ফলেই দেবী হয়তো রুষ্ট হয়েছিলেন, আর তারই অভিশাপ স্বরূপ সর্বনাশ হয়েছিল ছেলেগুলোর, তাই তো? কিন্তু না, এত সহজ ব্যাপার এখানে ঘটেনি। আমি একটু থামলুম, হুঁকোর নলটা হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে রইলুম, তারপর আবার বলতে শুরু করলুম। ওরা দেবী বা কোনো নির্দিষ্ট শক্তিকে আহ্বান করেনি, তাদের সেই ক্ষমতা বা শুদ্ধিও ছিল না। তারা যা করেছিল তা আরো ভয়ঙ্কর। তারা সেই শ্মশানের আবহকে দূষিত করেছিল, বিশেষ করে শ্মশানের চিতাবায়ুকে। তোমরা হয়তো জানো না চিতাবায়ু কি। শোনো তবে, শ্মশানে যুগ যুগ ধরে যে অসংখ্য দেহ দাহ করা হয়, তাদের শেষ নিঃশ্বাস, তাদের অতৃপ্ত বাসনা, জীবনের প্রতি হাহাকার আর মৃত্যুর ভয়, এসব কিছু মিলে মিশে এক সূক্ষ্ম অদৃশ্য শক্তি স্তর তৈরি করে। এ কোনো প্রেতাত্মা নয়, এ হলো এক সম্মিলিত শূন্যতার শক্তি, এক অনবদ্য অবসাদের সমষ্টি। তান্ত্রিকরা এই বায়ুকে এড়িয়ে চলেন, কিংবা বিশেষ ক্রিয়ার মাধ্যমে একে শান্ত করে নিজের কাজে অগ্রসর হন। কিন্তু সুবিনয়রা যা করল তা হলো আগুনে ঘি ঢালার মতো কাজ। তাদের ওই মদের গন্ধ, মাংসের উগ্রতা আর বিকৃত মন্ত্রের শব্দ তরঙ্গ সেই শান্ত অবসাদগ্রস্ত চিতাবায়ুকে আলোড়িত করে তুলল। ব্যাপারটা অনেকটা গভীর নিদ্রায় থাকা কোনো অজগরকে খোঁচা মারার সামিল। পূজা পাঠের নামে সেই প্রহসন শেষ করে ওরা যখন বাড়ি ফিরল তখন বেশ রাত। তাদের মনে কোনো ভয় ছিল না, বরং একটা বিকৃত আনন্দ ছিল। তারা প্রমাণ করে দিয়েছে যে পুরনো সংস্কারগুলো কতটা ভিত্তিহীন। সেই আনন্দ নিয়ে বাড়ি ফিরে তারা খেয়ে দিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। ভেবেছিল কই কিছুই যে হলো না, আর সেইটাই ছিল ভুল। আসল ঘটনা শুরু হয়েছিল ওখান থেকেই। আমি একটু থামলাম, আবার হুঁকোয় মুখ দিলুম। আগুনের শিখাটা দপ করে জ্বলে উঠল। আমার মুখে এক ঝলক আলো ফেলে আবার নিভে গেল। কিশোরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, তারানাথ বাবু, তারপর কি হলো? তারপর যা হলো তা চট করে কারো চোখে পড়ার মতো নয়। কোনো শারীরিক আঘাত নয়, কোনো ভৌতিক উপদ্রব নয়। পরিবর্তনটা এলো খুব ধীরে, সাপের মতো নিঃশব্দে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছেলেগুলোর মধ্যে কেউই কোনোরূপ অস্বাভাবিকতা টের পেল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোকেরা একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। এবং সেই পরিবর্তনের ব্যাপারটা কিছুটা আমি সুবিনয়ের মায়ের জবানিতে শুনেছিলাম, সেইটাই বলছি। সেই পরিবর্তন শুধু ঝিমুনি বা চুপচাপ হয়ে যাওয়া ছিল না, ছিল আরো অনেক বেশি ভয়ের। সুবিনয়ের মা পরে আমাকে বলেছিলেন তিনি নাকি একদিন দুপুরে ছেলের ঘরে ঢুকে দেখেন সুবিনয় দেওয়ালে টাঙানো আয়নার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, কিন্তু আয়নায় সুবিনয়ের প্রতিবিম্ব স্থির নয়, সেটা যেন খুব ধীরে, প্রায় অদৃশ্যভাবে হাসছে।
সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু শীতল ব্যঙ্গ। তিনি চিৎকার করে উঠতেই প্রতিবিম্বটা আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর দিন থেকে চোখে পড়ার মতো পরিবর্তন ঘটে। কেবল আর মানসিক থাকে না, এবার সেটা শারীরিক ও বীভৎস হয়ে ওঠে। ওদের চামড়া শুষ্ক আর ফ্যাকাশে হতে শুরু করে, যেন শরীরের সব রস কেউ শুষে নিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ের ছিল ওদের চোখ। চোখের মণিগুলো ধীরে ধীরে রং হারাচ্ছিল, ধূসর হয়ে আসছিল, যেন সেগুলো জীবন্ত মানুষের চোখই নয়, পাথরের মূর্তির মতো চোখ। অমলের স্ত্রী এক রাতে জেগে উঠে দেখে অমল বিছানায় নেই। বাথরুম থেকে একটা অদ্ভুত খসখস শব্দ আসছে। সেদিকে এগিয়ে গিয়ে দরজা খুলে যে দৃশ্য দেখেছিল তাতে তার বাক শক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল। অমল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের চামড়া নখ দিয়ে আঁচড়ে তোলার চেষ্টা করছে আর বিড়বিড় করে বলছে, এটা আমার চামড়া নয়, এটা বড্ড পুরনো, পচে গেছে। এর তলায় আমার মুখটা কোথায়? আমার চামড়া নয় এটা, এটা আমার চামড়া নয়, এটা বড্ড পুরনো। এর তলায় আছে আমার মুখ, আমার মুখটা কোথায়? আমার মুখটা কোথায়? তার নখের আঁচড়ে গাল দিয়ে রক্ত নয়, একরকম ধূসর জলীয় পদার্থ বেরিয়ে আসছিল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল রতনের সাথে। তার মা একদিন মাঝরাতে ছেলের ঘর থেকে গোঙানির শব্দ শুনে ছুটে যান। তিনি দেখেন রতন মেঝেতে শুয়ে অদ্ভুতভাবে শরীরটাকে মোচড়াচ্ছে। তার হাত পাগুলো এমন অসম্ভব কোণে বেঁকে যাচ্ছিল যা কোনো জীবন্ত মানুষের পক্ষে করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, তার মুখ দিয়ে গোঙানির সাথে বেরিয়ে আসছিল অন্য কারো একটা কণ্ঠস্বর, এক বৃদ্ধের ফ্যাসফেসে গলায় চিৎকার। গ্রামের পুরনো লোকেরা পরে বলেছিল বহু বছর আগে হরিপদ নামের এক কুষ্ঠ রোগীকে মারা যাওয়ার পর নাকি এভাবেই দাহ করা হয়েছিল, যার শরীরটা চিতায় ঠিক মতো পুড়ছিল না। রতনের হাবভাব দেখে মনে হতে লাগলো সে যেন সেই হরিপদর মৃত্যুর যন্ত্রণাটাকেই পুনরায় যাপন করছে। এছাড়াও তাদের সকলের একটা সাধারণ সমস্যা দেখা দিল। খাবারের স্বাদ পাওয়া বন্ধ হলো তাদের। প্রত্যেকের মায়েরা কত কি রান্না করে খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু তারা কেউই কিছু মুখে তুলতে পারত না। বলতো মুখে কিছুই রোচে না, সব যেন ছাইয়ের মতো লাগে। গ্রামের লোকজন প্রথমে ভাবলো হয়তো ছেলেদের শরীর খারাপ করেছে। ডাক্তার দেখানো হলো। ডাক্তার রক্ত পরীক্ষা করে সব রকম দেখে বললেন শারীরিকভাবে নাকি এরা সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ নেই। কিন্তু তাদের সঙ্গে যারা ছিল, মানে তাদের বাবা মা কিংবা বাড়ির অন্য লোকেরা, তারা বেশ বুঝতে পারছিল ছেলেগুলো সুস্থ নেই। এক ভয়ানক মানসিক অবসাদের গভীরে দিন দিন একটু একটু করে যেন ডুবে যাচ্ছে। এই অবসাদ সাধারণ কোনো অবসাদ নয়, এর সাথে মিশেছিল এক শূন্যতা বোধ আর ভয়। সারাদিন কেমন একটা ঘোরের মধ্যে থাকতে থাকতে যখন একটু স্বাভাবিক হতো, তখন তারা বোঝার চেষ্টা করত তাদের সাথে ঠিক কি ঘটছে, তবে কিছুতেই বুঝে উঠতে পারত না। শুধু অনুভব করতে পারত যে তাদের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবেই কাটলো প্রায় 1 সপ্তাহ। তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। একদিন সকালে রতন আর ঘুম থেকে উঠল না। তার মা অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখলেন
রতন বিছানায় শুয়ে নেই, সে মেঝেতে পড়ে আছে। তার শরীরটা সেই শেষ রাতের মতোই এক অসম্ভব বিকৃত ভঙ্গিতে মোচড়ানো, যেন একটা পোকাকে কেউ পা দিয়ে পিষে দিয়েছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো মনি নেই, শুধু দুটো ধূসর গহ্বর। আর তার খোলা মুখ থেকে কোনো জীব নয়, বেরিয়ে এসেছে একরাশ শুকনো ছাই। ঘরের মধ্যের বাতাসে পোড়া হাড়ের এক তীব্র গন্ধ ভাসছিল। ডাক্তার এসে মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্র বিকল বলতে গিয়েও ভয়ে শিউরে উঠেছিলেন, কারণ রতনের শরীর থেকে তখনও সামান্য ধোঁয়া বেরুচ্ছিল। রতনের হেন রহস্যময় মৃত্যুতে সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এবার আর কেউ এটাকে সাধারণ অসুস্থতা বলে উড়িয়ে দিতে পারল না। সবার মুখেই ততদিনে একই কথা, পোড়াপোতার শ্মশানের ব্রহ্মদৈত্যের কোপ পড়েছে। ওই ছেলেরা শ্মশানে গিয়ে অনাচার করেছিল, এ তারই শাস্তি। গ্রামের কয়েকজন ওঝা গুণিনকে ডাকা হলো। তারা ঝাড়ফুঁক করলো, হোম যজ্ঞ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাকি ছেলেগুলোর অবস্থাও দিনের পর দিন আরো খারাপ হতে লাগলো। তারা এখন আর রাতের বেলাতেও ঘুমাতে পারত না, শুধু বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতো। তাদের শরীরগুলো শুকিয়ে যাচ্ছিল, চোখের নিচে কালি পড়ছিল। দেখলে মনে হতো যেন এক একটা জীবন্ত লাশ। এইখানে এসে সেই গ্রামের সাথে আমার যোগসূত্র স্থাপন হয়। ওই গ্রামেরই এক পুরনো বাসিন্দা, আমার পরিচিত হরিহর বাবু, আমাকে চিঠি লেখেন। তারা না, আশা করি কুশল মঙ্গল আছো। তুমি এসব নিয়ে চর্চা করো, তাই অনেক আশা করে তোমাকে চিঠি লিখছি। আমাদের গ্রামে আজ কয়েকদিন ধরে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। সকলে এটা ভূতের কাণ্ড ভাবলেও আমার তেমন কিছু মনে হয় না। এ যেন আরো আরো ভয়ানক কিছু। যদি পারো একবার এসে দেখে যেও, না হলে একে একে অনেকের বংশের প্রদীপ নিভে যাবে, আর আমাকে অসহায়ভাবে তো দেখতে হবে। হরিহর বাবুর সেই চিঠিটা ছিল তার চরম অসহায়তার এক করুণ আরতি। ডাক্তার বুদ্ধি ওঝা গুণিন যখন কেউই কোনো সমাধান করতে পারছে না, এমতাবস্থায় হরিহর বাবু কি ভাবলেন কে জানে, সটান আমাকে চিঠি লিখে বসলেন। আমি তো পড়লাম মহাধন্দে। আসলে কি বলতো, এসব বিশ্বাসী মানুষগুলোর বিশ্বাসী একমাত্র সহায়। আমি যে বিরাট বড় কোনো কেউকেটা নই যে জাদু করে গ্রামের সমস্ত সমস্যার সমাধান করে দেব। যেখানে ডাক্তার ওঝা গুণিন সবাই হাত তুলে নিয়েছে, সেখানে আমি গিয়ে কি করব বুঝে উঠতে পারলাম না। তবু ওই যে বিশ্বাস, এই লোকগুলো কেন জানি না আমাকে এরকম অন্ধের মতো বিশ্বাস করত, যাতে তাদের মনে আঘাত না লাগে। অন্যদিকে যদি আমার দ্বারা কোনো কার্য সিদ্ধ হয়, এই ভেবেই আমি চলে গিয়েছিলাম সে গ্রামে। গ্রামে পৌঁছে আমি প্রথমে হরিহর বাবুর বাড়িতেই উঠলাম। তার কাছে সবটা সবিস্তারে শুনলাম। তারপর আমি গেলাম সেই ছেলেগুলোকে দেখতে। প্রথমে গেলাম সুবিনয়ের বাড়ি। এককালে যে ছেলেটার চোখে মুখে ঔদ্ধত্য আর বুদ্ধির ঝিলিক খেলতো, সে এখন একটা জীর্ণ কঙ্কালের মতো বিছানায় পড়ে আছে। আমি তার ঘরে ঢুকতেই সে আমার দিকে তাকালো, যেন একটা কাচের চোখ আমার দিকে চেয়েছে। আমি যেই তার হাতটা ধরলাম, সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার দেহ বরফের মতো ঠান্ডা, তবে তার চেয়েও বড় কথা, আমি যেন তার চামড়ার তলায় অন্য কিছুর অস্তিত্ব অনুভব করলাম। শক্ত দানার মতো কিছু একটা, যেন তার শিরার ভেতর দিয়ে রক্ত নয়, বালি বা ছাই চলাচল করছে। আমি এক ঝটকায় তার হাতটা ছেড়ে দিলাম। হাতটা সরিয়ে এনে চোখের সামনে ধরতেই দেখলাম
আমার হাতের তালুতেও কয়েকটা ধূসর কণা লেগে আছে। বুঝলাম রূপান্তরটা শুধু আত্মিক নয়, শারীরিক স্তরেও শুরু হয়েছে ভালো মতো। এরপর খানিক সুবিনয়ের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে আমি আমার ডান হাতের আঙুল তার কপালে রাখলাম। তারপর চোখ বন্ধ করে আমার তন্ত্রজ্ঞানে প্রাপ্ত এক শক্তিকে আহ্বান করলাম। সাথে সাথে আমি চোখ বন্ধ অবস্থাতেই সামনের মানুষটির শরীরের প্রতিটা সূক্ষ্ম কম্পন অনুভব করতে পারলাম। আর সব থেকে বড় যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে তার শরীর জুড়ে এক অজানা শূন্যতা ক্রমে গ্রাস করছে। আমার শির দাঁড়াবে একটা হিমেল স্রোত বয়ে গেল। না না, এ শুধু ভয় নয়, এক রহস্যময় সংকেত যা আমাকে জানান দিল আমি যে শক্তির মুখোমুখি দাঁড়িয়েছি তা আমার অনুমানের চেয়েও অনেক বড়। ওদের দেখে আমার মনে হলো যে ওদের শরীরে অন্য কেউ ভর করেছে, তবে কোনো প্রেত পিশাচ বা কোনো অশুভ সত্তার উপস্থিতি হেতু নয়, বরং মনে হলো ওদের ভেতর থেকে ওরা নিজেরাই যেন হারিয়ে যাচ্ছে। তাদের যে প্রাণ শক্তি, যে আত্মার জ্যোতি, তা যেন অদৃশ্য ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা করে বেরিয়ে যাচ্ছে। তাদের শরীরটা আর কিছুদিনের মধ্যেই একটা খালি খোসার মতো পড়ে থাকবে, যার ভেতরটা সম্পূর্ণ শূন্য। তখনই আমি বুঝে গিয়েছিলাম আমার এ লড়াই কোনো দৃশ্যমান শত্রুর সঙ্গে নয়, এ এক অদৃশ্য নিরাকার শূন্যতার বিরুদ্ধে। সুবিনয়ের ঘর থেকে বেরিয়ে যখন হরিহর বাবুর কাছে ফিরে এলাম তখন আমার মুখ দেখে তিনি শিউরে উঠলেন। আমি যে ভয়ানক কিছু একটা বুঝেছি সেটা বোধহয় আমার মুখ দেখেই আঁচ করতে পেরেছিলেন। কি বুঝলে তারানাথ? কোনো অশুভ শক্তির ছায়া, কোনো অভিশাপ? আমি তার বৈঠকখানার কেদারাটায় ধপ করে বসে পড়লুম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত লাগছিল মনটা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হরিদা, অভিশাপ বা ছায়া এসব শব্দ দিয়ে একে বোঝানো যাবে না। অভিশাপ দিতে তো একজন লাগে, ছায়া ফেলতেও একটা বস্তু লাগে। এখানে কর্তা বা বস্তু কোনোটাই নেই। এখানে যা আছে তা হলো বিশুদ্ধ নিরাকার শূন্যতা, এক অনন্ত ক্ষুধা যার কোনো বিদ্বেষ নেই, শুধু ধর্ম আছে। আমার এইরূপ জটিল কথা হরিহর বাবু কিছুই বুঝতে পারলেন না। সেটা তার পরবর্তী চাহনিতেই প্রকাশ পেল। আমি তার অবস্থা দেখে তাকে বোঝানোর চেষ্টা করলাম। দেখুন হরিহরদা, ভূতে পাওয়া আর প্রেতে ভর করা এক জিনিস। যেখানে একটা বাইরের সত্তা, একটা স্বতন্ত্র চেতনা, এসব এসে শরীরের উপর অধিকার কায়েম করতে চায়, তাকে তাড়ানোর উপায় আছে বটে, মন্ত্র আছে, ক্রিয়া আছে, কারণ সেখানে শত্রু চিহ্নিত। কিন্তু এই ছেলেটার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। এদের শরীরে কিছু প্রবেশ করেনি, বরং এদের ভেতর থেকে এদের প্রাণ শক্তিটাই বেরিয়ে যাচ্ছে। একে বলে প্রাণ ক্ষয়। আমার মনে হচ্ছে ওরা নিজেরাই সেই শক্তির কাছে নিজেদেরকে উৎসর্গ করে ফেলেছে। এবার একটু থেমে যোগ করলুম, ওরা সেদিন রাতে যে কাণ্ডটা করেছিল তাতে ওরা কোনো দেবদেবীকে রুষ্ট করেনি। ওরা আসলে শ্মশানের সেই আবহকে, সেই চিতাবায়ুকে আলোড়িত করে নিজেদের সঙ্গে জুড়ে নিয়েছে। ভাবুন তো, একটা বিশাল জলাধারের নিচে যদি আপনি একটি ছোট ফুটো করে দেন, কি হবে? জলাধারের জল কিন্তু সেই ফুটোর ওপরে রাগ করবে না। সে কেবল তার সহজাত ধর্ম পালনে সেই ফুটো দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসবে। তারপর সেই ধর্ম পালন হেতুই আপনার ঘর বাড়ি সব ভাসিয়ে দেবে। এখানেও হচ্ছে তাই। পোড়াপোতার ঔদ্ধত্য আর অশুদ্ধ ক্রিয়া তাদের আত্মার গভীরে সেই ফুটোটা করে দিয়েছে। এখন সেই শূন্যতা, সেই সম্মিলিত হাহাকার ওদের আত্মার সঙ্গে একটা অদৃশ্য নলে জুড়ে রয়েছে, আর সেই নল দিয়ে ওদের জীবনী শক্তি ফোঁটা ফোঁটা করে শোষিত হচ্ছে।
দেখলাম হরিহর বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তবে কি সে ছিদ্র বন্ধ করার কোনো উপায় নেই? আছে বই কি, আমি দৃঢ়ভাবে বললাম। কিন্তু তার আগে আমাকে সেই শূন্যতার উৎসস্থলে যেতে হবে, তার চরিত্রটা, তার গভীরতা বুঝতে হবে। পোড়াপোঁতার শ্মশানে আমাকে একবার যেতেই হবে। সেই পর্যায়ে আমার বলা প্রতিটা কথা কেবল আমার অনুমান ও অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। তবে আমার এই অনুমান যে শতভাগ সত্য তা যাচাই করার একমাত্র উপায় হলো শ্মশানে গিয়ে সব কিছু নিজে থেকে পর্যবেক্ষণ করা, ঠিক কি ঘটেছিল তা নির্ণয় করা। তো সেই পর্যায়ে আমার কথা শুনে হরিহরবাবুর মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। একা যাবে এই সন্ধেবেলা? গ্রামের লোকেরা বলে সূর্য ডোবার পর ওদিকটায় নাকি মরা মানুষের আত্মারা ঘুরে বেড়ায়। আমি মৃদু হেসে বললাম, আত্মা নয় হরিহরদা, ঘুরে বেড়ায় আত্মার ফেলে যাওয়া শূন্যতা। ভয় নেই, আমি লড়তে যাচ্ছি না ওদের সাথে, কেবল নিরীক্ষণ করতে যাচ্ছি। তাছাড়া দিনের আলোয় এ শক্তির আসল রূপ বোঝা যাবে না, অন্ধকারেই অন্ধকারের পরিচয় মেলে। সেদিন সন্ধ্যা নামার মুখে আমি একাই বেরিয়ে পড়লাম। গ্রাম ছাড়িয়ে মেঠো পথ, দুপাশে বাঁশ ঝাড় আর পুরনো আম বাগান। দিনের শেষ আলোয় ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। কেমন যেন মনে হচ্ছিল ওগুলো শুধু গাছের ছায়া নয়, যেন মাটির তলা থেকে কোনো অতীতের সত্তা উঠে এসে আমার পথ দেখছে, তাদের শীর্ণ আঙুল দিয়ে শ্মশানের দিকে নির্দেশ করছে। এভাবে শ্মশানের কাছাকাছি আসতেই অনুভব করলাম আশপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে। সাধারণ মানুষ এলে হয়তো বাতাসে শুধু পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ পেত, কিন্তু তোমরা তো জানো, ততদিনে মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু জ্ঞান অর্জন করেছিলাম। তাই আমি সেই দুটি গন্ধ ছাড়াও একটা চাপা সোঁদা গন্ধ অনুভব করলাম, যেন বহু যুগের কান্না জমে জমে বাতাসকে স্যাঁতসেঁতে করে তুলেছে। এখানকার নিস্তব্ধতাটাও বড় অস্বাভাবিক। এই নিস্তব্ধতা শান্তির নয়, এ হলো অবসাদের। যেন এই চরাচরের সবকিছু দীর্ঘকাল ধরে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। ভাঙা মন্দিরের চাতালটায় গিয়ে দাঁড়ালাম। চারপাশে ছড়িয়ে রয়েছে ভাঙাচোরা মদের বোতল, সিগারেটের ছাই আর বিড়ির টুকরো। যজ্ঞের নামে এখানে যে বীভৎস প্রহসন হয়েছে তার চিহ্ন সর্বত্র স্পষ্ট। পবিত্র অগ্নিকুণ্ডটা যখন ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে, সেখানে শুধু অপবিত্রতার চিহ্নই অবশিষ্ট। যজ্ঞের সামগ্রীর বদলে ছড়িয়ে রয়েছে পশুর পালক আর হাড়। মন্দির বা দেবতার ভাঙা মূর্তির ওপর অপবিত্র জিনিস ছড়িয়ে রাখা হয়েছে, যা দেখে আমার শরীর ঘৃণায় শিউরে উঠল। আমার ঝোলা থেকে একটা ছোট তামার পাত্র আর গঙ্গা জল বের করে আমি সেই অপবিত্র জায়গাটাকে শুদ্ধ করলাম। তারপরে পাত্রে জল ঢেলে তার সামনে আসন করে বসলাম। চোখ বন্ধ করে নিজের মনকে স্থির করার চেষ্টা করলাম। তন্ত্রের সাধনা শুধু মন্ত্র বা ক্রিয়া নয়, এর মূল হলো নিজের চেতনাকে এমন এক স্তরে নিয়ে যাওয়া যেখানে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের জগৎটাকে অনুভব করা যায়। কিছুক্ষণ পরেই আমার চারপাশের আবহাওয়া বদলাতে শুরু করলো। আমার মনে হলো আমি যেন জলের তলায় ডুবে যাচ্ছি। এক শীতল ভারী চাপ আমার সর্বাঙ্গে অনুভূত হতে লাগলো। আমার শ্বাস ভারী হয়ে এলো। মনে হলো আমার বুকের ভেতরের সব আনন্দ, সব আশা, সব স্মৃতি যেন কেউ নিংড়ে বের করে নিতে চাইছে। এক তীব্র অর্থহীন শূন্যতা আমাকে ক্রমে গ্রাস করতে উদ্যত হলো। সঙ্গে সঙ্গে চোখ খুললাম, আর খুলেই বুঝলাম
আমি চিতাবায়ুর নাগালের মধ্যে এসে গিয়েছি। আমার সামনে রাখা তামার পাত্রের জলে আমি দৃষ্টি নিবদ্ধ করতেই দেখলাম স্থির জলটায় সূক্ষ্ম জগতের প্রতিবিম্ব ধরা পড়ছে। যেন প্রথমে জলটা স্থিরই ছিল, তারপর ধীরে ধীরে জলের গভীর থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু উঠে আসতে লাগলো। সে ধোঁয়ার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু একরাশ অন্ধকার। আমি সেই অন্ধকারের দিকে মন দিতেই হাজার হাজার চাপা কান্নার রোল, অতৃপ্ত দীর্ঘশ্বাস আর মৃত্যুর পূর্ব মুহূর্তের ভয় আমার চেতনাকে আঘাত করল। আমি যেন দেখতে পেলাম টুকরো টুকরো কতগুলো ছবি। শেষ মুহূর্তে সন্তানের মুখ দেখতে না পাওয়ার হাহাকার, ঋণের বোঝা মাথায় নিয়ে মরে যাওয়া চাষির অতৃপ্তি, অপঘাতে মরা কোনো যুবতীর আর্তনাদ, আরো নানা দৃশ্য। এ কোনো একজনের অনুভূতি নয়, এ হলো যুগ যুগ ধরে এখানে দাহ হওয়া অসংখ্য আত্মার সম্মিলিত হতাশা। আমি আগেই বুঝেছিলাম এখানে কিছু একটা গোলমাল আছে, কিন্তু এখানকার বীভৎসতা আমার কল্পনারও অতীত। এবার আমার চোখের সামনে স্পষ্ট একে একে ভেসে উঠল সেই দৃশ্য। ছেলেগুলো যখন পুজোর পবিত্রতা নষ্ট করে বিকৃত উল্লাসে মেতেছিল, তখন তারা বুঝতেও পারেনি যে তারা যজ্ঞের আগুন নিয়ে খেলা করছে। তাদের অজান্তেই সেই ভণ্ডামি ডেকে এনেছে এক অজানা বিপদ, এক ঘোর অশুভ শক্তিকে, চিতাবায়ুকে, যার ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এবার যেন আমি স্পষ্ট দেখতে পেলাম এই শূন্যতার কেন্দ্রবিন্দু থেকে কতগুলো সূক্ষ্ম ধোঁয়ার মতো নাড়ি বেরিয়ে গ্রামের দিকে চলে গিয়েছে। ঠিক যেমন মাকড়সা তার জাল বনে, এখানেও ঠিক তেমন ওই নাড়িগুলো গিয়ে মিশেছে সেই ছেলেগুলোর শরীরে। এবার মাথাটা পরিষ্কার হলো, অর্থাৎ এই বন্ধন ছিন্ন করতে না পারলে ছেলেগুলোকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু এই বন্ধন যে সাধারণ কোনো দড়ি নয় যে কাঁচি দিয়ে কেটে দিলেই হবে। এ হলো আত্মিক বন্ধন। এর এক প্রান্তে আছে কয়েকটি জীবন্ত আত্মা, আর অন্য প্রান্তে আছে মৃত্যু শীতল শূন্যতা। পুনরায় চোখ খুললাম আমি। আমার শরীর তখন দরদর করে ঘামছে। দ্রুত নিজের দ্রব্য সামগ্রী গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম, আর এক মুহূর্তও সেখানে থাকা নিরাপদ নয় এই ভেবে পা চালালাম হরিহর বাবুর বাড়ির দিকে। হরিহর বাবুর বাড়িতে যখন ফিরলাম তখন রাত প্রায় 10টা। আমার অবস্থা দেখে হরিহর বাবু আর প্রশ্ন করার সাহস পেলেন না, শুধু এক গ্লাস জল এগিয়ে দিলেন। আমি ঢকঢক করে পুরোটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হরিহরদা, সমস্যাটা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক জটিল। ছেলেগুলো নিজেদের আত্মাকে শ্মশানের সঙ্গে বেঁধে ফেলেছে, একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি আমার অভিজ্ঞতার কথা খুলে বললাম তাকে। এটা অনেকটা ভাবুন, একটা গাছের চারাকে যদি আপনি উর্বর মাটি থেকে তুলে নোনা মাটিতে পুঁতে দেন, তাহলে কি হবে? নোনা মাটিটা কিন্তু গাছের উপরে রাগ করবে না, সে কেবল তার সহজাত ধর্মই পালন করা হেতু গাছের সব রস শুষে নিয়ে একদিন তাকে মেরে ফেলবে। এখানেও তাই হচ্ছে হরিহরদা। ওই চিতাবায়ু হলো সেই নোনা মাটি, আর ছেলেগুলোর ঔদ্ধত্য আর অশুভ ক্রিয়া সেই চারা গাছগুলোকে উপড়ে এনে ওই নোনা মাটিতে পুঁতে দিয়েছে। হরিহরবাবু হতাশ গলায় বললেন, তাহলে কি কোনো আশাই নেই তারানাথ? আশা আছে বই কি, কিন্তু কাজটা কঠিন এবং সময় সাপেক্ষ। এর দুটো পর্যায়। প্রথমটা বন্ধন ছেদন, অর্থাৎ শ্মশানের সঙ্গে ওদের যে আত্মিক যোগ তৈরি হয়েছে সেটাকে কেটে ফেলতে হবে।
দ্বিতীয়টা প্রাণ প্রতিষ্ঠা। বন্ধন কেটে দিলেই ওরা সেরে উঠবে না, কারণ এতদিন ওদের ভেতরের জীবনী শক্তি প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে। একবার বন্ধন কেটে দেওয়ার পর ওরা তখন খালি পাত্রের মতো হয়ে থাকবে। সেই খালি পাত্রে অর্থাৎ ওদের দেহের খোলের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটাতে হবে। আমার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একটা গোলমালের শব্দ শোনা গেল। দরজা খুলে দেখি গ্রামের কয়েকজন লোক উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে সুবিনয় আর অমলের বাবাও রয়েছেন। প্রত্যেকের মুখ দেখে বোঝাই যাচ্ছে তারা আর ধৈর্য রাখতে পারছে না। অমলের বাবা প্রায় কেঁদে ফেললেন। এগিয়ে এসে আমার হাত দুটো চেপে ধরে বললেন, বাবা, আপনি এখন একমাত্র ভরসা। আমার ছেলেটা আজ সারাদিন একটা কথাও বলেনি, শুধু থেকে থেকে এমন ভাবে চমকে উঠছে যেন ঘুমের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখছে। ফিসফিস করে কাদের সব নাম বলছে, হারাধন, গেড়ো, পদ্ম। কিন্তু বাবা, এরা তো সব কবে মরে শ্মশানে ছাই হয়ে গিয়েছে। আমার ছেলে এদের নাম জানলো কি করে? আমার ছেলেটা। তার কথা শুনে আমি বুঝলাম আমার অনুমানই সত্যি। ছেলেগুলো শুধু প্রাণ শক্তি হারাচ্ছে না, তাদের চেতনার সঙ্গে সেই সম্মিলিত স্মৃতির জগৎ মিশে একাকার হয়ে যাচ্ছে। সেই সব মৃত মানুষদের শেষ মুহূর্তগুলোকে অনুভব করছে তারা। এ তো একরকম আত্মার অপমৃত্যুরই সামিল। আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, আপনারা শান্ত হন। বুঝতে পারছি পরিস্থিতি খুব জটিল, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনাদের সাহায্য লাগবে। আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। এই বলে আমি তাদেরকে একটা ফর্দ তৈরি করে দিলাম। জিনিসগুলো খুব দুর্লভ কিছু ছিল না, কিন্তু প্রত্যেকটির প্রতীকী তাৎপর্য ছিল অনেক। উর্বর ধানের ক্ষেতের নতুন মাটি চাই, যা সৃষ্টির প্রতীক। পূর্ব বাহিনী নদীর জল, যা জীবনের প্রবাহকে বোঝায়। আর চাই শতবর্ষী বট গাছের ঝুড়ি, যা দীর্ঘায়ু ও স্থিতিশীলতার প্রতীক। তাছাড়া এই বট গাছ হলো সেই নোঙর যা ঝড়েও উপড়ে যায় না। এছাড়াও সবচেয়ে বেশি জরুরি জিনিস ছিল প্রতিটা ছেলের বাড়ি থেকে তাদের সর্বোচ্চ প্রিয় কোনো একটি বস্তু সংগ্রহ করা। সেটা হতে পারে তার ছেলেবেলার কোনো খেলনা বা নিজের হাতে লাগানো গাছের একটি পাতা, এমন কিছু যার সঙ্গে তার প্রাণের আবেগ, তার জীবনের ভালো স্মৃতি জড়িয়ে আছে। এই শূন্যতার বিরুদ্ধে লড়তে গেলে জীবনের এই ছোট ছোট কিন্তু শক্তিশালী স্মৃতিগুলোকেই যে লাগবে, এগুলোই হয়ে উঠবে আমাদের অস্ত্র। মানুষ যখন বড় হয় তখন সে ভুলে যায় তার জীবনের আসল সম্পদ কি। সে ভাবে খ্যাতি, ক্ষমতা, অর্থ এসবই সব কিছু। কিন্তু যখন আত্মা শূন্য হয়ে যায় তখন সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয় হলো ছোটবেলার সেই একটা খেলনা, একটা শুকনো গোলাপ বা প্রিয় মানুষের লেখা কোনো চিঠি। কারণ জীবনের মন্ত্র কোনো বইতে লেখা থাকে না হে, তা লেখা থাকে আমাদের প্রিয় স্মৃতিগুলোর গভীরে। তো যথারীতি আমার পরিকল্পনা ছিল আগামী পরশু কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে আমি ক্রিয়ায় বসব। এই রাতটি বন্ধন ছেদনের জন্য আদর্শ। ক্রিয়াটি করতে হবে শ্মশানে, ঠিক সেইখানে যেখান থেকে ঘটনার সূত্রপাত। এর পরের দিনটা প্রস্তুতির মধ্যে দিয়েই কাটল। তারই ফাঁকে আমি একবার গেলাম প্রকাশের বাড়ি। সে ছিল একটু কবি স্বভাবের ছেলে। তার মা কাঁদতে কাঁদতে আমাকে একটা খাতা দিলেন, যাতে ছেলেটা অসুস্থ হওয়ার আগে থেকেই লিখছিল। প্রথম দিকের কবিতাগুলো ছিল প্রেম, প্রকৃতি আর স্বপ্ন নিয়ে, কিন্তু শেষের কয়েকটা পাতায়
শুধু আঁকি বুকি আর কিছু ভাঙা ভাঙা শব্দ। ছাই, শূন্য, ঠান্ডা, কিছু নেই। এসবের পরে একটা পাতায় বড় করে লেখা, আমি হারিয়ে যাচ্ছি। শব্দগুলো দেখে আমার শরীর হিম হয়ে গেল। চিতাবায়ু শুধু প্রাণশক্তি নয়, তার সৃজনশীলতা, তার স্বপ্ন দেখার ক্ষমতাকেও শুষে নিচ্ছিল। রতনের এই লেখা দেখে তা পরিষ্কার বুঝতে পারলাম। সেদিনটায় রাতে আমি নিজের ঘরে বসে ক্রিয়ার সমস্ত খুঁটিনাটি আবার ঝালিয়ে নিচ্ছিলাম। বাইরে ঝিঁঝি পোকার ডাক। রাত যত বাড়ছে চরাচর ততই নিস্তব্ধ হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছিল এই নিস্তব্ধতার আড়ালে আমি যেন একটা চাপা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। সেই সমস্ত অবসাদের ডাক যা জীবন্তকে মৃতের জগতে টেনে নিয়ে যেতে চায়। আমি আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের চাঁদ তখনও অস্তাচলে। আমি জানি আগামীকালের লড়াইটা সহজ হবে না। আমি কোনো ভূত বা প্রেতের সঙ্গে লড়তে যাচ্ছি না এবার। আমি লড়তে যাচ্ছি স্বয়ং মৃত্যুর এক নিরাকার রূপের সঙ্গে, যে রূপের অস্ত্র হলো হতাশা, যার শক্তি হলো শূন্যতা। তাই এই লড়াই শুধু মন্ত্র বা তন্ত্রের জোরেই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন অদম্য প্রাণ শক্তির জোর, যে প্রাণ শক্তি মৃত্যুকে আটকাতে পারে, বলতে পারে এখনো সময় হয়নি তোমার আসার। অবশেষে এলো সেই রাত, চতুর্দশীর রাত। এমন ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। আকাশ মেঘে ঢাকা, একটা তারাও নজরে পড়ছে না। বাতাসও সেদিন বন্ধ, গাছপালাগুলোর পাতাও নড়ছিল না। পোড়াপোতার শ্মশানে সে রাতে যে নিস্তব্ধতা নেমেছিল তা ভাষায় বর্ণনা করা কঠিন। আসলে সে নিস্তব্ধতা কোনো শূন্য নয়, এক পূর্ণ গর্ভা প্রতীক্ষা, যেন চরাচর শ্বাস চেপে ধরে আছে কোনো এক ভয়ঙ্কর নাটকের সাক্ষী থাকবে বলে। আমি যখন শ্মশানে পৌঁছালাম তখন মধ্যরাত। আমার সঙ্গে হরিহর বাবু আর ছেলেগুলোর বাবারা এসেছিলেন, কিন্তু আমি তাদেরকে শ্মশানের সীমানার বাইরেই অপেক্ষা করতে বলেছিলাম। এ ক্রিয়ায় বাইরের লোকের থাকা চলে না, কারণ তাদের মনের ভয় ক্রিয়ার শক্তিকে দুর্বল করে দিতে পারে। যথারীতি ভাঙা কালী মন্দিরের সেই চাতালটাই আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। তারপর আমার ঝোলা থেকে জিনিসপত্র বের করতে শুরু করলাম। পঞ্চগব্য দিয়ে একটা মণ্ডল আঁকলাম। শুধু একটা বৃত্ত নয়, এ হলো আমার সংকল্পের গণ্ডি, আমার যুদ্ধক্ষেত্র। মণ্ডলের ঠিক কেন্দ্রে স্থাপন করলাম উর্বর ক্ষেতের মাটি। তার উপরে রাখলাম বটগাছের ঝুড়ি। মণ্ডলের চার কোণে 4টি সর্ষের তেলের প্রদীপ জ্বালালাম। শিখাগুলো কাঁপছিল না, স্থির হয়ে চলছিল, যেন তারাও আমার সংকল্পের সঙ্গী। সব শেষে আমি সেই বস্তুগুলোকে বার করলাম। সুবিনয়ের ছোটবেলার একটা ভাঙা মাটির খেলনা, অমলের একটা শুকনো গোলাপ ফুল, প্রকাশের হাতে লেখা কবিতার খাতা। প্রতিটি জিনিস আমি মণ্ডলের ভেতরে তাদের নামের উপর স্থাপন করলাম। এই বস্তুগুলোই হলো তাদের আত্মার নোঙর। এই নোঙর ধরেই তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আসনে বসলাম। চোখ বন্ধ করে প্রথমে নিজের আত্মাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ মন্ত্র জপ করতে লাগলাম। তারপর শুরু হলো মূল ক্রিয়া। ওম চামুণ্ডায় স্বাহা, ওম ত্রৈং ক্রিম ক্রিম, ওম ত্রৈং হ্রিম ক্রিম চামুণ্ডায় বিচ্ছে, ওম ক্লিং চামুণ্ডা কালিকে ক্রিম হুম ফট, ওম ক্লিং চামুণ্ডা কালিকে ক্রিম হুম ফট,
আমি আমার মন্ত্রের মাধ্যমে সেই অদৃশ্য ধোঁয়ার মতো নারীগুলোকে আহ্বান জানালাম। আমার উদ্দেশ্য তাদের ধ্বংস করা নয়, তাদেরকে শান্তভাবে বিযুক্ত করা। কিন্তু কাজটা শুনে যতটা সহজ মনে হচ্ছে, করা ছিল ততটাই কঠিন। আমি পুনরায় মনোসংযোগ করতে সেই ভয়ঙ্কর শীতল চাপটা আবার ফিরে এলো। আমার মনে হলো হাজার হাজার মৃত আত্মারা যেন আমার কানের কাছে এসে ফিসফিস করছে। তাদের জীবনের সব হতাশা, সব যন্ত্রণা, সব অতৃপ্তি দিয়ে তারা আমার চেতনাকে ঢেকে ফেলতে চাইছে। চলে আয়, আমাদের সঙ্গে চলে আয়। এখানে কোনো কষ্ট নেই, শুধু শান্তি, অনন্ত বিশ্রাম। তারা আমার মনে আমার নিজের জীবনের ব্যর্থতার ছবিগুলো ফুটিয়ে তুলতে লাগলো। আমার অতীতের ভুলগুলো, আমার প্রিয়জনের হারানোর যন্ত্রণা, সব কিছুকে ব্যবহার করে তারা বোঝাতে চাইল যে জীবন আসলে অর্থহীন, মৃত্যুই একমাত্র সত্য। আমার চোখের সামনে ভেসে উঠল রতনের সেই আতঙ্কিত মুখটা। বুঝলাম সেও এই একই ডাক শুনেছিল। এই ডাক উপেক্ষা করার শক্তি তার ছিল না, কিন্তু আমাকে তেমনটা করলে চলবে না। সংকল্পে অটল থাকতেই হবে। মন্ত্রের জোর তাই আরো বাড়ালাম। চামড়ায় সাহা, ওম ত্রেম ক্রিম ক্রিম, ওম ত্রেম ক্রিম ক্রিম, চামড়ায় ইচ্ছে। আমার শরীর দিয়ে তখন ঘাম ঝরছে, হৃৎপিণ্ড এমন ভাবে লাফাচ্ছে যেন এক্ষুনি পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি আমার সমস্ত প্রাণ শক্তি এক করে সেই অদৃশ্য নারীগুলোর উপরে আঘাত হানলাম। সঙ্গে সঙ্গে যেন একটা বিস্ফোরণ হলো। শ্মশানের সমস্ত বাতাস যেন একসঙ্গে আর্তনাদ করে উঠল। যে কুকুরগুলো শুয়েছিল তারা ভয় চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড় দিল। আমার সামনের প্রদীপগুলো দপদপ করতে করতে নিভে গেল। সেই নিশ্ছিদ্র অন্ধকারে আমি স্পষ্ট অনুভব করলাম এবার শূন্যতার শক্তি আমার উপরে সরাসরি আক্রমণ করেছে। সে আর প্রলোভন দেখাচ্ছে না, এখন আমাকে গ্রাস করতে চাইছে। একটা সময় আমার মনে হলো আমার শরীরটা যেন আর আমার নেই। তারপরেই অনুভব করলাম আমার নিজের হাত আমার গলা টিপে ধরতে চাইছে। আমার মন আমাকে বলছে, ছেড়ে দে তারানাথ, এই লড়াই অর্থহীন, তুইও আমাদের একজন হয়ে যা। আমার কানের কাছে হঠাৎ একটা শিশুকে কান্না জড়ানো গলায় বলতে শুনলাম, আমার খুব শীত করছে তান্ত্রিক, তোমার শরীরের উত্তাপটুকু আমায় দেবে। আমায় দাও না, আমায় দাও না, আমার খুব শীত করছে, দাও না। পরক্ষণেই এক হিংস্র কণ্ঠ গর্জে উঠল, আমাদের দিকে তাকানোর সাহস পায় কি করে? এরপর একে একে অসংখ্য মৃত সত্তার সম্মিলিত ইচ্ছা শক্তি আমার একক আত্মাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠল আমার গুরুদেবের মুখটা। তিনি বলতেন, যখন মৃত্যু তোর আত্মাকে চাইবে, তখন তুই তোর শরীরের রক্ত দিয়ে তাকে জীবনের মন্ত্র শোনাবি তারানাথ। আমি আর দেরি করলাম না, নিজের ঝোলা থেকে একটা ছোট ছুরি বের করে নিজের আঙুলের ডগা সামান্য কেটে ফেললাম। তারপর সেই রক্ত দিয়ে মণ্ডলের মাটিতে জীবনের বীজ মন্ত্র আঁকলাম। যেই আমার উষ্ণ রক্ত সেই মাটিকে স্পর্শ করল, সেই সম্মিলিত শীতলতা যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি শেষ শক্তিটুকু জড়ো করে চিৎকার করে বললাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার চিৎকারের সঙ্গে সঙ্গে যেন একটা বিস্ফোরণ হলো। আর ঠিক তখনই বহু দূরে নিজের বাড়িতে শুয়ে থাকা ছেলেগুলো, সুবিনয়, অমল, প্রকাশ, সবাই একসঙ্গে এক তীব্র অমানসিক আর্তনাদ করে উঠল।
তাদের মুখ আর নাক দিয়ে ভাতের মাড়ের মতো ঘন ধূসর এক পদার্থ বেরিয়ে এসে তাদের শরীর নিস্তেজ করে দিল। আত্মিক বন্ধনই শুধু ছিন্ন হয়নি, ওদের শরীরের ভেতরে বাসা বাঁধা সেই পরজীবী সত্তার অংশটুকুও সজোরে উৎপাটিত হয়েছে। শ্মশান থেকে যখন ফিরলাম তখন ভোরের আলো ফুটে গিয়েছে, আকাশে লালিমা, কিন্তু আমার শরীর জুড়ে যেন চতুর্দশীর অমাবস্যা। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন বিদ্রোহ ঘোষণা করেছে। মনে হচ্ছিল আমার নিজেরই প্রাণ শক্তি কেউ নিংড়ে নিয়েছে। হরিহর বাবু আর বাকিরা আমার অবস্থা দেখে তো ছুটে এলেন। তাদের চোখে মুখে উদ্বেগ আর চাপা আশা মিলেমিশে একাকার। আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না, শুধু হাত তুলে ইশারায় বোঝালাম প্রথম পর্বের কাজ সমাধা হয়েছে। হরিহর বাবুর বাড়িতে ফিরে প্রায় ঘন্টা দুয়েক শববৎ পড়ে রইলাম। এই সময়টুকু আমার প্রয়োজন ছিল, শুধু শারীরিক বিশ্রামের জন্য নয়, নিজের ছিন্ন ভিন্ন চেতনাকে আবার একত্রিত করার জন্য। আসলে সেই শূন্যতার সঙ্গে লড়াইটা আমার আত্মাকেও আঁচড় কেটেছিল যে। এরপর বেলা বাড়তেই সামান্য সুস্থ অনুভব করলাম। বললাম, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না হরিহর বাবু, এখনই ছেলেগুলোর কাছে যেতে হবে। আমার কথা শুনে তো অবাক। হরিহর বাবু প্রায় আঁতকে উঠে বললেন, এই শরীরে তুমি আবার যাবে? আর তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি নিজেই মানে একটু বিশ্রাম নাও তারানাথ। আমি তার কাঁধে হাত রাখলাম, বললাম, বিশ্রামের সময় নেই হরিহরদা, এখন ওদের অবস্থা খালি পাত্রের মতো। ভাবুন, একটা বোতলের মুখ থেকে আপনি একটা নোংরা কর্ক খুলেছেন, কিন্তু বোতলটা যদি খালি থাকে তাহলে বাতাসের যে কোনো ধুলো বালি পোকা মাকড় সহজেই তার মধ্যে ঢুকে পড়বে যে। ওদের আত্মাও এখন সেই রকম উন্মুক্ত, বন্ধন ছিন্ন হয়ে আছে। তার উপরে তাদের প্রাণ শক্তি প্রায় শূন্য। এই অবস্থায় ওদেরকে এইভাবে ফেলে রাখলে অন্য কোনো অশুভ শক্তি, কোনো ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মা এসে সহজেই ভর করতে পারে। তখন আরো বিপদ বাড়বে। না না, আর দেরি করলে চলবে না। ওদের আত্মাকে পুনরায় জীবনের সঙ্গে জুড়ে দিতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। লেগে পড়লাম কাজে। আমার ঝোলা থেকে সেই উর্বর মাটি, বটগাছের ঝুড়ি আর পূর্ব বাহিনী নদীর জল বার করলাম। তিনটি জিনিস একসঙ্গে বেটে একটা গাঢ় প্রলেপ তৈরি করলাম। তারপর সেই প্রলেপ নিয়ে প্রথমে গেলাম অমলের বাড়ি। অমলের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। তার শরীরটা তখনও কাঠের মতো শক্ত, শ্বাস প্রায় পড়ছিলই না। ঘরের কোণে তার স্ত্রী, এক তরুণী বধূ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তার চোখে কোনো আশা নেই, শুধু একরাশ ক্লান্তি আর শূন্যতা। সে হয়তো ধরেই নিয়েছে সব শেষ। আমি গিয়ে সেই নির্জীব দেহের পাশে বসলাম। আমি যেই তার কপালে প্রাণের প্রতীকী সেই মাটির প্রলেপ লাগালাম, অমলের শরীরটা হিংস্রভাবে ঝাঁকুনি দিয়ে উঠল। পর মুহূর্তেই তার মুখ দিয়ে সেই ধূসর ঘন পদার্থটা আবারও বেরিয়ে আসতে শুরু করল, কিন্তু এবার তার সাথে মিশেছিল কালো দলা পাকানো রক্ত। তার স্ত্রী ভয়ে চিৎকার করে উঠলেন। আমি বুঝলাম, বন্ধন ছিন্ন হলেও সেই বিষাক্ত সত্তার শিকড় ওদের আত্মার গভীরে রয়ে গিয়েছে। ওটা সহজে নিজের নতুন আশ্রয় ছাড়তে চাইছে না, আমিও ছাড়লাম না। চোখ বন্ধ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সাথে সাথে সেই প্রলেপ তার কপালে লেপে দিতে লাগলাম। সেই সাথে অনুভবও করলাম এক তীব্র প্রতিরোধ। আমার মনে হলো অমলের শরীরের ভেতরে থাকা সেই অপশক্তি আমার মন্ত্রের বিরুদ্ধে নিজের শক্তি প্রয়োগ করছে। দেখতে দেখতে ঘরের কোণগুলো অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম অমলের বুকের উপরে রাখা শুকনো গোলাপ ফুলটা
ধীরে ধীরে কালো হয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই সত্তা জীবনের প্রতীকীগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। আমাকে নিজের প্রাণ শক্তি দিয়ে শুধু অমলকে ডাকলেই হচ্ছিল না, তার আত্মার ভেতর বাসা বেঁধে থাকা সেই মৃত্যুর পচা অংশটাকে পুড়িয়ে ফেলতে হচ্ছিল। প্রতিটি মন্ত্রোচ্চারণের সাথে সাথে অমলের শরীর থেকে পোড়া চামড়ার গন্ধ বেরিয়ে আসছিল। সে যন্ত্রণায় গোঙাচ্ছিল। এদিকে আমি কিন্তু কেবল জপ করেই ক্ষান্ত ছিলাম না, আমার নিজের প্রাণ শক্তি দিয়ে অমলের শূন্য হয়ে যাওয়া আত্মাকে ডাকছিলাম প্রাণপণে। আমার মানস চোখে দেখার চেষ্টা করছিলাম তাকে। এক ধূসর কুয়াশাচ্ছন্ন শব্দহীন জগতে সে দিশেহারা হয়ে ভাসছে। তার কোনো স্মৃতি নেই, অনুভূতি নেই। আমি সেই গোলাপ ফুলের স্মৃতিকে, তার স্ত্রীর ভালোবাসার শক্তিকে নোংর বানিয়ে তাকে ডাকতে লাগলাম। ফিরে আয় অমল, জীবনের দিকে ফিরে আয়। এই ফুলটার গন্ধ মনে করার চেষ্টা কর, তোর স্ত্রীর মুখের হাসিটা মনে কর। দেখ তোর জন্য কতজন অপেক্ষা করে আছে। ফিরে আয় অমল। এভাবে চলল অনেকক্ষণ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সময়ের কোনো হিসেব নেই। এদিকে অমলেরও কোনো পরিবর্তন নেই। অমলের বাবা হতাশ হয়ে পড়েছিলেন, তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি হাল ছাড়িনি। আমার সমস্ত সংকল্প এক করে আমি মন্ত্রের গভীরে ডুব দিলাম। কতক্ষণ চেষ্টা চালিয়েছি বলা যায় না। হঠাৎ অমলের বুকের উপরে রাখা আমার হাতে একটা ক্ষীণ স্পন্দন অনুভূত হলো। সামান্য কিন্তু স্পষ্ট। তারপর দেখলাম তার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠেছে, আর তার বন্ধ চোখের কোণ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। আমি জানি কাজ শুরু হয়েছে, প্রাণ সাড়া দিয়েছে। এরপর আমি গেলাম প্রকাশের বাড়ি। তার অবস্থা ছিল আবার ভিন্ন রকমের ভয়ঙ্কর। আমি যখন তার বুকে প্রলেপ লাগিয়ে তার কবিতার খাতাটি রাখলাম, প্রকাশের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। তার বদলে তার মুখ হা হয়ে গেল এবং সেখান থেকে ফুঁ দিয়ে ওড়ানো ছাইয়ের মতো একরাশ ধূসর ধোঁয়া বেরিয়ে এসে সারা ঘরে ছড়িয়ে পড়ল। দেখলাম তার কবিতার খাতার পাতাগুলো আমার চোখের সামনেই হলদে হতে শুরু করেছে। উদ্দেশ্য সেই একই, চিতাবায়ু তার সৃজনশীলতাকে, তার সত্তার মূল ভিত্তিকেই মুছে ফেলতে চাইছে। এবার আমি তার নিজের লেখা একটা কবিতা তার কানের কাছে এসে আবৃত্তি করতে লাগলাম। আমার শব্দ যতই তার মস্তিষ্কে ঢুকতে লাগলো, ততই তার দেহটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। বুঝতে পারছিলাম প্রকাশের আত্মার সাথে সেই শূন্যতার এক নীরব যুদ্ধ চলছে। এভাবে চলেছে বেশ কিছুক্ষণ। অবশেষে যখন আমি তার লেখা শেষ কবিতার শেষ লাইনটা উচ্চারণ করলাম, আবারও প্রকাশের মুখ থেকে শেষবারের মতো একরাশ ছাই বেরিয়ে এলো। ছেলেটা একটা গভীর শ্বাস নিয়ে শান্ত হলো। সব শেষে এলাম সুবিনয়ের বাড়ি। তার অহংকারী যুক্তিবাদী মনটাই যে তার সবচেয়ে বড় শত্রু হবে তা আমি আগেই অনুমান করেছিলাম। সেই মতোই যেই আমি তার বুকে প্রলেপ রাখলাম, সুবিনয় কোনো চিৎকার বা ঝাঁকুনি দিল না। সে শান্তভাবে চোখ খুলল। আমি অবাক বিস্ময়ের সাথে দেখলাম সে চোখে সুবিনয় নেই। ধূসর স্থির সেই চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে সে এক অন্য কেউ। তার শীতল যান্ত্রিক গলায় সে বলে উঠল, বৃথা চেষ্টা তান্ত্রিক, যুক্তি পরম সত্য, আর জীবনের শেষ যুক্তি হল বিনাশ।
এই শরীর তার রাসায়নিক ক্রিয়া শেষ করেছে। এখন সে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বিলীন হবে। এটাই নিয়ম। তোমার আবেগ, তোমার মন্ত্র, এগুলো অর্থহীন কুসংস্কার। যা শুনে ঘরের বাকি সকলে ভয়ে পিছিয়ে গেল। আমি বুঝলাম ওই সত্তা সুবিনয়ের জ্ঞান এবং অহংকারকেই বর্ম হিসেবে ব্যবহার করছে। আমি তার সঙ্গে তর্কে গেলাম না। তার বুকে রাখা তার ছোটবেলার সেই মাটির খেলনাটির ওপরে হাত রেখে আমি আমার সমস্ত মানসিক শক্তি দিয়ে একটি স্মৃতি তার চেতনার গভীরে পাঠানোর চেষ্টা করলাম। কোনো যুক্তি নয়, কোনো জ্ঞান নয়, শুধু একটা অনুভূতি। ভর দুপুরে বন্ধুদের সাথে খেলার মাঠে প্রথমবার যখন এই খেলনা নিয়ে সে বাঁধন ছাড়া ভাবে খেলছিল, সেই সময়ের বিশুদ্ধ আনন্দ আমি তার স্মৃতিতে ভরে দিতে চাইলাম। সেই অনুভূতিটা পুনরায় সজাগ করতে চাইলাম তার আত্মার মধ্যে, যার ভেতর ছিল না কোনো তর্ক, ছিল কেবল নির্মল জীবনের আনন্দ। কাজ হলো সঙ্গে সঙ্গে। যান্ত্রিক কণ্ঠস্বরটা থেমে গেল। তার মুখে এক তীব্র দ্বিধার ছাপ ফুটে উঠল। তার ভেতরের সত্তা আর বাইরের পরজীবী সত্তার মধ্যে যেন এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তার শরীর কাঁপতে লাগলো, কপাল থেকে দর দর করে ঘাম ঝরতে লাগলো। তারপর সে ধূসর চোখ দিয়ে একসময় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। যুক্তির বাঁধ ভেঙে আবেগের সেই এক ফোঁটা জলই ছিল আমার জয়। সুবিনয় জ্ঞান হারিয়ে বিছানায় এলিয়ে পড়ল। বুঝলাম এতক্ষণে সেও বিপদমুক্ত হয়েছে। উকোটা নামিয়ে রেখে কিশোরীর দিকে চাইলাম। বললাম, কি হে, তাহলে বুঝলে তো, জগতে এমন শক্তিও আছে যারা শত্রু নয়, তারা শুধু তাদের ধর্ম পালন করে। আর আমরা মানুষেরা আমাদের ঔদ্ধত্য আর অজ্ঞতা দিয়ে সেই শক্তির সামনে গিয়ে পড়ি আর নিজেদের সর্বনাশ ডেকে আনি। সেদিন ওই ছেলেগুলো কোনো শ্মশানকালীর ভোগ চড়ায়নি। তারা নিজেরাই নিজেদের অজান্তে চিতাবায়ুর ভোগে পরিণত হয়েছিল। আমার কথা থামতে এই ঘরের ভেতর যে নিস্তব্ধতাটা নেমে এসেছিল সেটা ভাঙল বিভূতি। কিন্তু ঠাকুরমশাই, একটা ব্যাপার কিছুতেই যে মাথায় ঢুকছে না। কিশোরী তার কথার খেই ধরে বলল, হ্যাঁ তারানাথ বাবু, আপনি যখন প্রথম গ্রামে গেলেন তখন তো সবাই ভাবছিল এটা কোনো ব্রহ্মদৈত্য বা প্রেতাত্মার কাজ। সাধারণ লক্ষণগুলোও তো সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। শ্মশানে অনাচার, তারপর একজনের অস্বাভাবিক মৃত্যু, বাকিদের অসুস্থতা। আপনি কি করে প্রথম দর্শনে বুঝে গেলেন যে এটা ভূতে পাওয়া ঘটনা নয়, বরং সম্পূর্ণ ভিন্ন কিছু? এই প্রাণক্ষয় বা চিতাবায়ুর তত্ত্ব আপনার মাথায় এলো কি করে? আমি ওদের দুইজনের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। ওদের চোখে যে জিজ্ঞাসা ছিল তা অত্যন্ত স্বাভাবিক। তন্ত্রের পথ শুধু বিশ্বাসের নয়, যুক্তিরও বটে। বললাম, তোমাদের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শোনো তবে, তন্ত্র সাধনা শুধু মন্ত্র জপ করা নয়, এর সবচেয়ে বড় অংশ হলো নিরীক্ষণ আর অনুমান। আমি কয়েকটা সূত্র ধরে এগিয়েছিলাম মাত্র। প্রথম সূত্র ছিল আক্রমণের ধরনে। সেখানে কোনো বিদ্বেষ ছিল না। দেখো, ব্রহ্মদত্তী হোক বা কোনো প্রতিহিংসা পরায়ণ প্রেতী হোক, তাদের আক্রমণে একটা ক্রোধ বা আক্রোশ প্রকাশ পায়। তারা ভয় দেখায়, জিনিসপত্র ভাঙে, শারীরিক আঘাত করে। কিন্তু এখানে তেমন কিছু হচ্ছিল না। ছেলেগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল মাত্র, যেন কেউ তাদের উপরে রাগ করে মারছে না, বরং একটা প্রকাণ্ড শোষক
কাগজ যেন তাদের সব কালি শুষে নিচ্ছে। এই শোষণ করার ধরনটাই আমার মনে প্রথম খটকা তৈরি করে। এরপরে আসে দ্বিতীয় সূত্র। ডাক্তার বলেছিলেন নাকি শরীরে কোনো রোগ নেই ওদের, আর এটাই হলো বিরাট একটা সূত্র। এর মানে হলো সমস্যাটা স্থূল শরীরে নয়, সূক্ষ্ম শরীরে। ভূত প্রেত ভর করলে নারীর গতি অস্বাভাবিক হয়, শরীরের তাপমাত্রায় পরিবর্তন আসে, আরও অনেক লক্ষণ দেখা যায়। কিন্তু এক্ষেত্রে তেমন কিছু ঘটছিল না। ঘটছিল সম্পূর্ণ এক নতুন ব্যাপার, যা সেই সময় দাঁড়িয়ে আমার অভিজ্ঞতাতেও ছিল না। এহেন আরও নানা সূক্ষ্ম বিষয় একত্রিত করে যখন উপসংহার টানলাম, তখন ছবিটা পরিষ্কার হয়ে গেল। এমন একটা শক্তি যার কোনো বিদ্বেষ নেই, যে শুধু শোষণ করে আর যার প্রভাবে ভেতর থেকে কিছু হারিয়ে যায়। সব কিছুর উত্তর একটাই হতে পারে, শ্মশানের পরিবেশগত শক্তি, অর্থাৎ চিতাবায়ু। সেই হলো সম্মিলিত অবসাদ আর শূন্যতা। তাদের বিকৃত ক্রিয়া সেই শূন্যতার সঙ্গে তাদের আত্মাকে জুড়ে দিয়েছিল। কিন্তু সমাধানের কথাটা ভাবলেন কি করে? সমাধান সমাধান তো এক্ষেত্রেও সমস্যার মধ্যেই লুকিয়েছিল। সমস্যাটা ছিল একটা ভুল সংযোগ, তাই সমাধান হলো দুটো ধাপে। প্রথম বন্ধন ছেদন, অর্থাৎ সেই ভুল সংযোগটাকে কেটে দেওয়া, আর দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা। সংযোগ কাটলেই তো হবে না, যেটুকু প্রাণ শক্তি এর মধ্যেই শোষিত হয়ে গিয়েছে সেই শূন্যস্থানটাও পূরণ করতে হবে। তবে উর্বর মাটি, বটগাছের ঝুড়ি, নদীর জলের মতো জীবনের প্রতীকগুলো দিয়ে আমি ওদের আত্মাকে আবার জীবনের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেই সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হয়েছিল আমার অস্ত্র। এটি যে জীবনকে আহ্বান করার শ্রেষ্ঠ মন্ত্র। এতক্ষণে আমি থামলাম। ছেলেরা আমার কথাগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে আরম্ভ করেছে। তাদের মুখ দেখে বুঝলাম তারা কেবল একটা ভূতের গল্পই শোনেনি, তারা জগতের এক গভীর অদৃশ্য নিয়মকে আজ নতুন করে চিনেছে। বাইরের বৃষ্টিটাও ইতিমধ্যে থেমে গিয়েছে। মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। আমি আমার হুকোটা আবার তুলে নিলাম, নতুন করে আগুন দেওয়ার জন্য। জীবন তো এমনই, মাঝে মাঝে শূন্যতার মেঘে ঢেকে যায়, কিন্তু তারপরে আবার নতুন করে প্রাণ শক্তির আলো জ্বালাতে হয়।